সুধী দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে। হলিডে কোচিং ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে সবাইকেই স্বাগতম জানাই। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের তড়িৎ রসায়ন অধ্যায়ের জারণ সংখ্যা, যোজ্যতা ও জারণ সংখ্যার মধ্যে পার্থক্য, কিভাবে জারণ সংখ্যা নির্ণয় করতে হয় সেই ব্যাপারে বিস্তারিতভাবে জানবো, বুঝবো। সমস্ত ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে। যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। পূর্বের ভিডিওগুলো অবশ্যই তোমরা ডেসক্রিপশান বক্সের লিঙ্ক থাকে অথবা আই বাটন থেকে দেখে নেবে, অথবা ভিডিওর শেষে উঠে থাকা লোগো থেকে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে আইকন থেকে। যারা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে ভর্তি রয়েছে তাদেরকে বলবো, প্লেলিস্টে 11-এর ফার্স্ট সেমিস্টারের অনেক ভিডিও রয়েছে, প্রত্যেকটা অধ্যায় সম্পর্কিত। সেগুলো তোমরা দেখলে প্রায় প্রত্যেকটা অধ্যায় সম্পর্কিত আমার আলোচনা পর্ব কভার করা রয়েছে। সময় অন্তর অন্তর কিছু প্রশ্ন উত্তর পর্ব তোমাদের জন্য অবশ্যই উপস্থাপিত করব, সেই জন্য তোমরা কিন্তু অপেক্ষায় থাকো। তার জন্য প্রত্যেককেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। নতুন বন্ধুদের শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না। আমাদের মূল পর্ব চলে যাই, যেখানে তড়িৎ রসায়নের জারণ সংখ্যা সম্পর্কে জানব। অক্সিডেশন নাম্বার কি না, জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার হচ্ছে কোনো পরমাণু বা আয়নের ক্ষেত্রে বের করানো হয়। একটি মৌলের একটি পরমাণু যৌগ গঠনকালে কি বলা হয় না, মৌলের জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার কি বললাম, একটি মৌলের একটি পরমাণু যৌগ গঠনকালে যে কয়টি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেই সংখ্যাকে ওই যৌগটিতে মৌলের জারণ সংখ্যা বলে। অর্থাৎ কি বললাম, জারণ সংখ্যা বা তাকে আমরা অক্সিডেশন নাম্বার বলা হয়। অক্সিডেশন নাম্বার কি বললাম না, কোনো একটা মৌল, ধরো এ মৌল, সে এবি যৌগ গঠন করছে। এই এবি যৌগ গঠনকালে এই মৌলটি যতগুলো ইলেকট্রন সে গ্রহণ করতে পারে বা যতগুলো ইলেকট্রন সে ত্যাগ করতে পারে, সেই সংখ্যাটাই হলো এ মৌলের জারণ সংখ্যা। এইবারে এই জারণ সংখ্যা সাধারণত ঋণাত্মক হতে পারে যখন ইলেকট্রন গ্রহণ করে, আর যখন ইলেকট্রন ত্যাগ করে জারণ সংখ্যা ধনাত্মক হতে পারে। আবার যখন কোনো মৌল সাধারণত মূলক অবস্থায় অবস্থান করে তখন তার জারণ সংখ্যা শূন্য হতে পারে। জারণ সংখ্যা কি বললাম, শূন্য হতে পারে। তাহলে জারণ সংখ্যা কোনো সময় ধনাত্মক হতে পারে, কোনো সময় ঋণাত্মক হতে পারে, শূন্য হতে পারে, আবার কোনো সময় সেটা p/q বা ভগ্নাংশ আকারে সেটা হতে পারে। তাহলে জারণ সংখ্যার কিন্তু এই কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। এইবারে যোজ্যতা এবং জারণ সংখ্যার মধ্যে যে পার্থক্য সেটা সম্পর্কে জানব। যোজ্যতা এবং জারণ সংখ্যা। যোজ্যতা কি না, যোজ্যতা হচ্ছে কোনো একটি মৌল অপর একটা মৌলের সঙ্গে যে যুক্ত হবে, সেই মৌলের সঙ্গে যুক্ত হওয়ার যে সংখ্যা সেটাকে বলা হয় যোজ্যতা সংখ্যা। কোনো মৌল অপর কোনো মৌলের সঙ্গে যুক্ত হবার যে ক্ষমতা সেটাকে যোজ্যতা বলা হয়। আর জারণ সংখ্যা তো আগেই বললাম যে একটি যৌগ গঠনকালে মৌলটি যতগুলো ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে সেই সংখ্যাটাকেই বলা হবে জারণ সংখ্যা। যোজ্যতা সর্বদা ধনাত্মক সংখ্যা, ধনাত্মক, এবং সেটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার হবে, পজিটিভ পূর্ণ সংখ্যা বা ইন্টিজার হতে পারে বললাম। আর জারণ সংখ্যা সর্বদা কোনো সময় নেগেটিভ হতে পারে, কোনো সময় পজিটিভ হতে পারে,
আবার কোনো সময় সেটা শূন্য হতে পারে, কোনো সময় আবার ভগ্নাংশ হতে পারে বা p/q আকারেও সাজাইতে পারি। আবার কি বলতে পারি না, যোজ্যতা সব সময় যে মৌলের যোজ্যতা কোনো সময় শূন্য হয় না। আবার জারণ সংখ্যা কি হতে পারে, জারণ সংখ্যা মুক্ত অবস্থায় শূন্য হতে পারে, বা মূলক অবস্থায় বললাম মুক্ত অবস্থায় কি হতে পারে, মুক্ত অবস্থায় জারণ সংখ্যা শূন্য হতে পারে। যোজ্যতা আর কি না, যোজ্যতা পরিবর্তন হলে জারণ সংখ্যার পরিবর্তন হয়, অর্থাৎ যোজ্যতা যদি পরিবর্তন হয় তখন কি হবে, পরিবর্তন যদি হয় তখন জারণ সংখ্যার পরিবর্তন হবে। কিন্তু অপরদিকে জারণ সংখ্যার পরিবর্তন হলে যোজ্যতার পরিবর্তন হয় না, যোজ্যতার কি হয় না, পরিবর্তন হয় না, যোজ্যতার পরিবর্তন হয় না। অর্থাৎ বোঝা গেল যে জারণ সংখ্যার মধ্যে যোজ্যতার কি রকম পার্থক্য রয়েছে। এরপরে আমরা জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, জারণ সংখ্যা নির্ণয়ের আমরা কিছু প্রথমে গণনার পদ্ধতি সম্পর্কে বা গণনা করার আগে যে জিনিসগুলো আগে আমাদেরকে জানতে হবে সেটা সম্পর্কে আমাদেরকে জানার, ভালো করে জানতে এবং বুঝতে হবে। জারণ সংখ্যার গণনার পদ্ধতি কি না, জারণ সংখ্যার গণনার পদ্ধতির আগে সাধারণত মুক্ত অবস্থায় যেসব মৌলগুলি থাকে, যেমন অক্সিজেন, ক্লোরিন, আয়োডিন, যেসব মৌলগুলো মুক্ত অবস্থায় থাকবে, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই সব যৌগগুলো মুক্ত অবস্থায় এদের জারণ সংখ্যা সব সময় শূন্য ধরে নিতে হবে, বা জারণ সংখ্যা এদের মুক্ত অবস্থায় থাকলে জারণ সংখ্যা হয় শূন্য। তাহলে এটা হলো জারণ সংখ্যা গণনার পূর্বে আমাদেরকে যে যে বিষয়গুলো জেনে রাখা দরকার সেগুলো আগে ভালো করে জানতে হবে। হাইড্রোজেনের জারণ সংখ্যা সাধারণ অবস্থায় +1, তবে যদি হাইড্রাইড যৌগ, ধাতব হাইড্রাইড যৌগ তৈরি করে, ধাতব হাইড্রাইড যৌগ তৈরি করে, তখন জারণ সংখ্যা হবে হাইড্রোজেনের কিন্তু -1, হাইড্রোজেনের জারণ সংখ্যা তখন কত হবে, -1 হবে। তৃতীয় ধারণা কি না, অক্সিজেনের সাধারণ অবস্থায় জারণ সংখ্যা হয় -2, কিন্তু অক্সিজেন যদি সেটা পারঅক্সাইড যৌগ গঠন করে, পারঅক্সাইড যৌগ যদি গঠন করে, পারঅক্সাইড যৌগের জন্য অক্সিজেনের জারণ সংখ্যা তখন হয়ে যাবে -1, অক্সিজেনের জারণ সংখ্যা। আর কি কিছু কিছু যৌগ যেমন OF2, O2F2, এই সব যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা, OF2 যৌগের অক্সিজেনের জারণ সংখ্যা +2 এবং O2F2 এ অক্সিজেনের জারণ সংখ্যা +1, এটা ধরতে হবে। তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা বেশিরভাগ ক্ষেত্রে -2, পারঅক্সাইড যৌগের ক্ষেত্রে -1, ও ফ্লোরিনের সঙ্গে যখন যৌগ তৈরি করবে OF2-তে অক্সিজেনের জারণ সংখ্যা +2 এবং O2F2-তে অক্সিজেনের জারণ সংখ্যা +1 ধরে নিতে হবে জারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে। হ্যালোজেন যৌগগুলোর ক্ষেত্রে যদি তারা হ্যালাইড যৌগ গঠন করে তখন হ্যালোজেন যৌগের জারণ সংখ্যা -1 হবে। সমস্ত যৌগ যদি সেটা ধাতু হয়, ধাতুর ক্ষেত্রে জারণ সংখ্যা সর্বদা সেটা পজিটিভ হবে বা ধনাত্মক মান হবে ধাতুর জারণ সংখ্যা। সালফাইড যুক্ত যৌগ, সালফাইড কথাটা যদি যুক্ত থাকে তখন সালফাইডে সালফারের জারণ সংখ্যা হবে -2। আবার কিছু আয়ন রয়েছে, যেমন যত সব রকমের আয়ন রয়েছে সেই সব আয়নগুলোর উপরে যে চার্জটি লেখা থাকবে, যেমন Na+, ক্যালসিয়াম 2+, বা আমরা Cl- বা অ্যালুমিনিয়াম 3+, এদের উপরে যে চার্জগুলো রয়েছে সেটাই হচ্ছে এদের জারণ সংখ্যা, অর্থাৎ সোডিয়ামের +1, ক্যালসিয়ামের +2, ক্লোরিনের -1 আর অ্যালুমিনিয়ামের +3, এগুলো হচ্ছে এদের অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা। তাহলে জারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এইবারে জারণ সংখ্যা নির্ণয়ের একটা উদাহরণ সহযোগে আমরা বোঝার চেষ্টা করব। যেমন একটা উদাহরণ আমরা বললাম, H2SO4 এই যৌগে সালফারের জারণ সংখ্যা কত, সালফারের অক্সিডেশন নাম্বার কত, অক্সিডেশন নাম্বার কত সেটা আমাদেরকে বের করতে হবে।
তাহলে সালফারের জারণ সংখ্যা বের করানোর জন্য আমি জানি না সালফারের জারণ সংখ্যা, আমি এক্স ধরলাম। তাহলে প্রথমেই আমাদেরকে এই যৌগের যত জারণ সংখ্যা রয়েছে তাদের মোট যোগফল কিন্তু 0। এটা আমাদেরকে ব্যবহার বা এই পদ্ধতিকে ব্যবহার করে আমি এক্সের মান বের করব। এখানে হাইড্রোজেন পরমাণু রয়েছে কটা না, যেহেতু H2SO4 এর নিচে H2 রয়েছে, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 2। আমরা বলেইছি যে হাইড্রোজেনের এখানে প্রথমেই বলেছি সাধারণ অবস্থায় হাইড্রোজেনের জারণ সংখ্যা হয় +1। তাহলে দুটো হাইড্রোজেনের জন্য 2 × +1 যুক্ত সালফার কটা রয়েছে, একটা রয়েছে। তাহলে সালফারের জন্য জারণ সংখ্যা আমি এক্স ধরেছি, ধরি সালফারের জারণ সংখ্যা এক্স, এই কথাটা লিখতে হবে। ধরি সালফারের জারণ সংখ্যা সমান এক্স, এই কথাটা লিখতে হবে। লেখার পরে তারপরে এই ক্যালকুলেশন আসবে। যুক্ত অক্সিজেন কটা রয়েছে না, অক্সিজেন রয়েছে 4টা। আবার অক্সিজেন সাধারণ অবস্থায় জারণ সংখ্যা কত, আমরা ধরেই নিয়েছি অক্সিজেনের সাধারণ অবস্থায় জারণ সংখ্যা -2। তাহলে 4 × -2 এটা সমান কত হবে, 0। তাহলে এইটাকে এবারে আমরা ক্যালকুলেশন করব, বা 2 এর সঙ্গে +1 যুক্ত হলে 2 + x প্লাস দেখো 4 এর সঙ্গে -2 গুণ করলে প্লাসে মাইনাসে -4 × 2 = 8 সমান 0। বা বলতে পারি x আর 2 থেকে 8 বিয়োগ, তাহলে -6 সমান 0। বা বলতে পারি x সমান কি 6, পাশে এলে 6। অর্থাৎ সালফারের অক্সিডেশন নাম্বার কত, সালফারের জারণ সংখ্যা হবে তোমার 6। তাহলে বোঝা গেল কিভাবে কোনো বিশেষ যৌগের ক্ষেত্রে বিশেষ মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। নতুন বন্ধুদের শেয়ার করে জানিয়ে ভুলবে না। ধন্যবাদ, নমস্কার।